এই হলো তোর বডিগার্ড। শুনে আমার গলা আটকে গেল। তাহলে এই কটকটি মেয়ের বডিগার্ড হিসেবে আমায় নিয়োগ করা হয়েছে। মনে মনে রাগ হলো কাকার উপর। একটা মেয়ের সাথে আমায় থাকতে হবে, তার কথা মতো চলতে হবে। ও শিট, আমি মাথা নিচু করে খাচ্ছি। মেয়েটা বলল, এই আবুল মার্কা লোককে ঠিক করেছো আমার বডিগার্ড হিসেবে? শুনে আমার শরীর জ্বলে উঠল। মানবতার খাতিরে চুপ করে খেয়ে নিলাম। রাতে আমাকে 5 তলার একটি রুমে নিয়ে গেল বাড়ির চাকরটা। রুমটা বেশ চাকচিক, সব কিছুই আছে রুমে, টিভি, সাউন্ড বক্স সহ সব কিছুই। খাওয়ার সময় রাগ হয়েছিল অনেক। ভাবছিলাম রাতটা থেকেই ফুটু সব এখান থেকে, কিন্তু বেতনটার দিকে চেয়ে আর বাবার অসুস্থতার কথা চিন্তা করে মত পাল্টালাম। যত কষ্টই হোক, দেখি কি হয়। তাছাড়া ছোট বোন দুটোর লেখাপড়া আর সংসারের চিন্তা করে নিজেকে সংযত করে এই চাকরিটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভোরে উঠে নাস্তা করলাম। বাড়ির ওই মেয়েটা বাদে সবার ব্যবহারই মুগ্ধ করার মতো, যেন এই বাড়ির মানুষ আমি। নাস্তা করার পর মেয়েটি বের হচ্ছে। এই ছেলে শোনো, ভালো পোশাক পরে আমার গাড়িতে গিয়ে ওঠো, কলেজে যাব। আমি অসহায়ের মতো পোশাক পরে গাড়িতে উঠলাম। মেয়েটি আমার পাশে এসে বসলো। আমি জড়সড়ভাবে বসে আছি, বুকটা ধুকধুক করছে। কোনো দিন এভাবে কোনো মেয়ের সাথে পাশাপাশি বসা হয়নি। মেয়েটা আমার অবস্থা বুঝে বলল, এই তুমি কি বডিগার্ড মানে বোঝো? বডিগার্ড মানে হলো আমাকে বিপদে রক্ষা করা, আমার প্রয়োজনীয় কাজ করা ও আমার কথা মতো চলা। তোমাকে দেখে তো মনে হচ্ছে গ্রামের কেউ ভূত, পারবে এইসব? রাগে আমার শরীর 150 ডিগ্রি হলেও মাথা নেড়ে শান্তভাবে জবাব দিলাম, হ্যাঁ পারবো। গাড়ি চলছে। কোন কলেজে পড়েন ম্যাডাম? বেলকুচি ডিগ্রি কলেজ। তো এদিকে কোথায় যাবেন? নরকে যাব তাতে তোর কি? চুপ করে বসে থাকবে, একটা কথা বলবি না ওকে? আমি যেন আকাশ থেকে ছিটকে মাটিতে পড়লাম। কিছু দূর গিয়ে তিথি গাড়িটা ব্রেক করতে বলল ড্রাইভারকে। ব্রেক করার সাথে সাথে মেয়েটি আমার কাঁধের উপর ঢলে পড়ল। আমি ওকে ধরে ঠিকভাবে বসাতেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। আমি অসহায়ের মতো গালটা ধরে তাকিয়ে আছি ম্যাডামের দিকে। ওনার চোখ দুটোই লাল টকটকে, মনে হচ্ছে কোনো পিচাস কটমট করছে রাগে। নিজেকে আজ খুব বেশি ঘৃণা হচ্ছে। এই প্রথম কোনো মেয়ে আমাকে মেরেছে, তাও আবার আমি চুপ করে আছি। হঠাৎ অনুভব করলাম গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হ্যাঁ, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। গাড়ি বেলকুচির রাস্তায় না গিয়ে কামার খন্দের দিকে যাচ্ছে। আমি এখনো ধান্দা লেগে আছি, এখনো মাথায় খেলছে না কি হলো আর কি করব। গাড়ির ড্রাইভারকে হঠাৎ গাড়ি থামাতে বলল, ম্যাডাম আমি মাথা নিচু করে বসে আছি, এটা জামতল স্টেশন, এখানেই গাড়ি থামিয়েছে। এমন সময় অনুভব করলাম কেউ আমার হাত ধরে টানছে। তিথি ম্যাডামই টানছে। আমার ঠোঁটে ও গালে রক্ত দেখে ব্যাগ থেকে একটু টিস্যু বের করে নিজ হাতে মুছে দিল। তারপর হাতটা ধরে সোজা স্টেশনের পাশেই একটা ডাক্তারের চেম্বারে ঢুকলো। ডাক্তারকে বলল, ওর ঠোঁট কেটে গেছে, একটু দেখুন তো কি করতে হবে। ডাক্তার দেখে বলল, এভাবে কে থাপ্পড় মেরেছে? গালে তো আঙ্গুলের দাগ লেগে গেছে। দুজনই চুপ করে আছি। ডাক্তার ঠোঁটে স্যাভলন দিয়ে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল, আর কিছু খাওয়ার ওষুধ দিল। এরপর আবার গাড়িতে এসে বসলাম। আমার কেমন যেন রহস্যজনক লাগছে ওকে। এই মেয়েটাই আমাকে মারলো, আবার চিকিৎসা করালো। যাকে এতক্ষণ দেখলাম ভয়ঙ্কর মোডে, এখন সে শান্ত মায়াবী একটা মেয়ে। যাই হোক, আমিও রহস্য অনুসন্ধানে নেমে গেছি। গাড়ি আবারও চলছে। জামতলের ভিতর ঢুকে গ্রামের ভিতরের রাস্তায় ঢুকছে গাড়ি। এই রাস্তায় আর কিছু দূর গেলেই আমার মামার বাড়ি সামনে পড়বে। আমি কিছু বলার সাহস পাচ্ছি না। যেথায় যাই যাক, গাড়িটা আমার মামার বাড়ির সামনে এসে থামলো। থামতেই হবে, কারণ এখানে ভাঙা, আর এরপর থেকেই কিছুটা কাঁচা রাস্তা। ভাঙাটা পার হবে গাড়ি, এমন সময় দেখি মামাতো বোনটা আমার দিকে চেয়ে আছে। আমি ডাক দিতে গিয়েও থেমে গেলাম। তিথি ম্যাডামের
ভয়ঙ্কর চাহনি দেখে। মেয়েটা কে? মামাতো বোন। এখানে তোমার মামার বাড়ি? হুম। আবার নীরবতা। গাড়ি কাঁচা রাস্তা পার হয়ে পাকা রাস্তায় উঠছে। মেয়েটি তোমাকে দেখেনি, বাইরে থেকে কিছু দেখা যায় না, শুধু ভেতর থেকে দেখা যায়। আগে যদি জানতাম ওটা তোমার মামাতো বোন, তবে গাড়ি থামিয়ে দিতাম। রাগ করো না। শুনে আমার মাথা গরম হয়ে গেল। কন্ট্রোল করে বললাম, আচ্ছা, ওকে। ইংলিশ পারো? না, কিছুটা লিখতে পারি, তবে বাংলিশ পারি। লেখাপড়া কতটুকু? ক্লাস 10। ক্লাস 10? ইয়ার কি মারো নাকি? না, সত্যি। তোমার সাহস তো কম না, এত অল্প পড়া ছেলে হয়ে আমার বডিগার্ড হতে আসছো। আমি মাথা নিচু করে আছি। আবার নীরবতা। কিছুক্ষণ পর আবার তিথি ম্যাডামের মাথাটা আমার গাড়ির উপর হেলে পড়েছে। আমি ভয়ে চুপসে আছি, নিঃশ্বাস ফেলতেও ভয় হচ্ছে। চুপচাপ ওভাবে বসে আছি। কর্ণসূতি ব্রিজে উঠতে গাড়িটা ধাক্কা খেয়ে নড়ে ওঠে। তিথি আমার কোলের উপর শুয়ে পড়েছিল। সম্ভবত ঘুম পেয়েছে ওর। মাথাটা কোনো রকম তুলে আমার বুকের উপর মাথা রেখে চোখ বুজে নিয়েছে। আবার আমার বুকের ভিতরটায় ধুকধুকানি শুরু হয়ে গেছে। হাত পা বা শরীর নড়াতে পারছি না, পাথরের মূর্তির মতো বসে আছি। এমন সময় ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। পিছন দিকে না ফিরে ড্রাইভার বলে, ম্যাডাম এসে গেছি। তিথি আমার বুক থেকে মাথা তুলে অবাক হয়ে তাকিয়ে দেখে আমায়। আমার গলা শুকিয়ে যায়। আবার একটা মুচকি হাসি দিয়ে নেমে পড়ে তিথি। আমিও নেমে যাই। কি জায়গায় এসে থামলো গাড়ি। কোনো ঘরবাড়ি বা কোনো লোকজন নাই। তিথি একটু এগিয়ে যেতেই ফোনে কল আসে। হ্যালো, তোরা কই রে? আমি তো এসে পড়েছি ঢাবির কাছে। ওখান থেকে সম্ভবত বলল 2-3 মিনিটের মধ্যে আমরাও আসছি। কিছু দূর হাঁটতেই একটা ঘন বন, সেখানে একটা ফুলের বাগান, পাশে একটা উঁচু ঢিবি। সেখানে গিয়ে বসে পড়ল তিথি ম্যাডাম। আমি ওর পাশেই দাঁড়িয়ে। এই বসো এখানে। আমি বসে ভয়ে ভয়ে বললাম, কারা আসবে? আরো থাপ্পড় খাওয়ার শখ আছে? চুপচাপ আমার সাথে থাকবে। আমার ডিউটি তুমি পালন করবে। আমার কোনো কাজে নাক গলাবে না। আমি আবার চুপ হয়ে মাথা নিচু করে বসে আছি। হঠাৎ আরেকটা গাড়ির শব্দ পেলাম। তাকিয়ে দেখি আমাদের গাড়ির কাছে আরেকটা গাড়ি থেমেছে। আমাদের ড্রাইভারের কাছ থেকে শুনে এদিকে আসছে কয়েকটা মেয়ে ও একটা ছেলে। এখান থেকে সব দেখা যায়, তবে গাড়ির নিকট থেকে এখানকার কিছুই দেখা যায় না। ওরা এখানে আসতে একটা মেয়ে এসে তিথিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তিথি মাথায় হাত বুলিয়ে বলে, ভাবিস না মিমি, ওখানে তোদের কোনো সমস্যা হবে না। আমি ফোন করে সব বলে দিছি। আর এই নে 20,000 টাকা। এমন সময় আরেকটা মেয়ে 10 ও অন্য একটা মেয়ে 10,000 টাকা ওর হাতে দিল। তারপর ওদের সাথে আসা একমাত্র ছেলেটিকে তিথি বলে, সোহান, তুই ওকে নিয়ে কড্ডায় যাবি রিমির গাড়িতে। তারপর দুজন বাসে উঠে সোজা কক্সবাজার। এনে টিকিট। সোহান নামের ছেলেটি কাঁদো কাঁদো গলায় বলে, তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমাদের এই উপকারের কথা আমি কখনো ভুলতে পারবো না। হয়েছে, এখন যা তোরা। আর রিমি, তোরা ওদের দুজনকে গাড়িতে তুলে দিয়ে তবে বাড়ি ফিরবি, ওকে? ওকে বলে সবাই ওই গাড়িতে উঠে চলে গেল। আমাদের আসা বিপরীত রাস্তায়। আমরাও গাড়িতে উঠে যে রাস্তায় এসেছি সেই রাস্তায় রওনা দিলাম। সন্ধ্যা গড়িয়ে আধার নেমেছে। আগের মতোই একটু পরেই মাথাটা আমার বুকের উপর দিয়ে শুয়ে পড়ে তিথি ম্যাডাম। এবার একটু গভীরভাবে জড়িয়ে ধরেছে আমায়। আমি নড়তে পারছি না, কথা বলার সাহসও পাচ্ছি না। মেয়েটাকে এখনো বুঝতে পারলাম না আমি। কখনো বিষধর সাপের মতো, আবার কখনো মায়াবী পরীর মতো। এভাবেই পাথরের মূর্তির মতো বসে আছি। তিথি আমার বুকে মাথা রেখে এক হাত কাঁধের উপর দিয়ে শুয়ে আছে। কতক্ষণ পর আবার কাঁচা রাস্তায় এসেছে গাড়ি। একটু পর পর গাড়ি দোলনি খাচ্ছে আর তিথি ম্যাডামের সারা দেহ আমার দেহে মিশে যাচ্ছে। শত ভয় আর টেনশনে থাকলেও যখন একটা যুবতী মেয়ে বুকের উপর শুয়ে জড়িয়ে ধরে থাকে, তখন নিজের ভিতরে অজানা এক শয়তান দেখা দেয়। যদিও আমি এই ধরনের না,
তবুও আমি কেমন জানি হয়ে যাচ্ছি। এমন সুন্দর একটা মেয়ে আমার একান্ত কাছে, ইচ্ছে করলে আমি দেহের ভিতর সাড়া দেওয়া শয়তানটাকে জাগিয়ে তুলতে পারি, ছেড়ে দিতে পারি তার নিজস্ব খেয়ালে। কিন্তু না, আমি এমন কিছু চাই না। তাছাড়া মেয়েটিকে অনেক রহস্যময় মনে হচ্ছে। ওর ভিতর ভালো ও খারাপ দুই রকমের মানুষের দেখা পাই, আর তাই আমিও ওর আসল রূপ দেখতে চাই। যত কষ্ট হয় হোক, গাড়িটা আমার মামার বাড়ির ওখানে ব্রেক করে ভাঙা রাস্তার জন্য ম্যাডাম আমার বুক থেকে উঠে পড়ে। এটা তো তোমার মামার বাড়ি না? হুম। যাবে? না, রাত হয়ে গেছে। গাড়ি আবারও চলছে। জামতল স্টেশনে আবার নামতে হলো। প্ল্যাটফর্মের কাছে একটা হোটেলে ঢুকলো ম্যাডাম। ড্রাইভারকে 200 টাকা দিয়েছে কিছু খেয়ে নেওয়ার জন্য, আর আমাকে নিয়ে হোটেলে বসলো। বিরিয়ানি খাওয়ার পর ঠান্ডা খাচ্ছি। হঠাৎ তিথি ম্যাডাম আমাকে বলল, স্মোক করো? না। করলে লজ্জা করবে না, বলতে পারো। সত্যিই করি না। ওকে চলো। গাড়ি আবার চলছে। ম্যাডাম একটু পর আবার আমার বুকের সাথে মিশে গেছে। আমি যেন ওর স্বামী বা বয়ফ্রেন্ড। কোনো অন্যরকম মনে হচ্ছে না ওর, যেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। গাড়িটা বাসার সামনে কখন এসে গেছে জানি না। ম্যাডাম আমার বুকে এসে ঘুমিয়ে গেছে। আমিও ম্যাডামের পিঠে হাত রেখে ঘুমিয়ে গেছি। ড্রাইভারের ডাকে দুজনই জেগে গেলাম। এই প্রথম ও আমার হাতটা সরিয়ে লজ্জা পাওয়ার মতো করে ওড়নাটা ঠিক করে নিল। এই প্রথম মনে হলো ও একটা লজ্জাবতী যুবতী মেয়ে। যাই হোক, গাড়ি থেকে নেমে ম্যাডাম ড্রাইভারের হাতে কিছু টাকা দিয়ে বলল, ড্রাইভারটা বয়স্ক, তবে চালচলনে বুঝলাম ম্যাডামের কোনো কাজে তার না নাই। যখন যা বলছে তাই করছে। অবশ্যই এতে ওনার টাকার দিক দিয়ে ভালোই লাভ হয়। যাই হোক, বাড়িতে ঢুকে আমি উপর তলায় আমার রুমে ঢুকবো, হঠাৎ ম্যাডামের ডাক, একটু পরে যাও ঘুমাতে, এদিকে আসো। সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। আকাশে চাঁদ তারার আলোয় আলোকিত দৃশ্য। এই সময় ছাদে আসলে এমন দৃশ্য দেখতে পাবো তা আগে ভাবিনি। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ পিঠে কোমল হাতের স্পর্শ। তাকিয়ে দেখি ম্যাডাম। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ম্যাডামের চোখ বেয়ে ঝর্ণার মতো অশ্রু ঝরছে। আমাকে বুকের মাঝে আবার মাথা রেখেছে। গাড়িতে ভেবেছিলাম ঘুমের ঘোরে হয়তো আমায় জড়িয়ে ধরেছে, কিন্তু এখন বুঝলাম ইচ্ছে করে এমনটা করেছে। যাই হোক, রহস্যের দৃশ্য সামনে আসতেই থাকছে। তিথি ম্যাডাম এখন আমায় জড়িয়ে ধরে ঢুকরে ঢুকরে কাঁদছে। পরিস্থিতির সামাল দিতে আমি ওর মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললাম, কাঁদবেন না ম্যাডাম, বলুন কি হয়েছে। একটু পর শান্ত হয়ে আমাকে ছেড়ে দিয়েছে। ড্রাইভার গাড়ি নিয়ে ফিরেছে। ছাদ থেকেই দেখলাম আমাকে নিচে গিয়ে বোতল দুটো আনতে বলল। নিচে নেমে বোতল হাতে নিয়েই আমি অবাক, এটা হুইস্কি বোতল। আমি ছাদে এসে বোতল হাতে দিতেই ম্যাডাম আমার হাত ধরে তার রুমে নিয়ে গেল। এই প্রথম আমি ম্যাডামের রুমে ঢুকলাম। রুমে ঢুকেই আমি অবাক, এটা মানুষের ঘর নাকি স্বপ্নপুরীর পরীদের ঘর। ঘরের মধ্যে দামি দামি আসবাবপত্র সাজানো, এমন কোনো জিনিস দেখিনি যে সেটা নাই এই ঘরে। আমি ঘরে ঢুকে সোফায় বসলাম। ড্রিঙ্ক করো? করি না, তবে করতে পারি। তার মানে ইচ্ছা হয়? হুম, 2-1 দিন বন্ধুদের সাথে খেয়েছি, ভালোই লাগে। এখনো ম্যাডাম আমার দিকে চেয়ে হাসছে। এই প্রথম তিথি ম্যাডামকে মন খুলে হাসতে দেখছি। এই প্রথম তিথি ম্যাডামকে মন খুলে হাসতে দেখছি, যেন সত্যি একটা কাল্পনিক পরী। দুটো গ্লাসে ঢেলেছে মদ, সাথে একটু পানি মিশালো। আমি একটু সাহস করে ভয়ে ভয়ে বললাম, একটা কথা বলবো? বলো। আপনি এসব প্রায় দিনই খান নাকি? আগে খেতাম না, কিছুদিন হলো বেশি খাই। কেন জানতে পারি? অন্যদিন হলে হয়তো থাপ্পড় বসিয়ে দিত আমার গালে, কিন্তু আজ শুধু হাসছেই। তবে এই কথাটা বলার পরেই ম্যাডামের মুখ মলিন হয়ে গেছে আবার। আমি ভয় পেয়ে গেছি যে আবার না জানি সেই ব্যবহার দেখতে পাই। তার চেয়ে বড় কথা, এমন সুন্দর হাসিটা হারিয়ে গেল আমার এই জানতে চাওয়ায়। তুমি কি প্রেম করেছো বা ভালোবাসো কাউকে? না, করিনি। এই গরিবের সাথে প্রেম করবে কে?
ম্যাডাম এগিয়ে আসে আমার কাছে, হাত দুটো ধরে বলে, আমি খুব খারাপ তাই না? না না, খারাপ হবেন কেন? আমি তোমাকে বিনা কারণে মেরেছি, মদ খাচ্ছি, মেয়ে মানুষ হয়ে, এগুলো খারাপ না? এই আবির, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এই বলেই ম্যাডাম হু হু করে কেঁদে উঠল। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, না ওটা ব্যাপার না, কিছু মনে করিনি। আমি এমনটা নই। ছোট থেকে বাবার আদর্শে বড় হয়েছি, কখনো কারোর উপর জুলুম অত্যাচার করিনি। আজই প্রথম কারো গায়ে হাত তুলেছি, সেটা হলে তুমি। আজ না আমার খুব কষ্ট হচ্ছে জানো। আজ আমি সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে ফেললাম, আর এই জন্যই তোমার উপর মেজাজ খারাপ করে এমনটা করেছি। আজ কোনো কথা কোনো কিছুই ভালো লাগছে না। আমি আজ পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে আছি। কি কষ্ট বলা যাবে আমায়? বলবো তোমায় সব। তার আগে বলো, আমায় ক্ষমা করেছো কিনা? করেছি। এবার বলেন। আমার বন্ধু হবে তুমি? আমার কষ্টগুলো ভাগ করে নিয়ে আমাকে একটু হালকা করবে বলো? হব, করব। আমি বাবাকে বলে গ্রামের সহজ সরল কাউকে আমার পাশে থাকার জন্য বডিগার্ড হিসেবে চেয়েছিলাম। তুমি যখন আসলে তখন দেখেই বুঝেছিলাম তুমি খুব ভালো। তারপর তোমায় থাপ্পড় দেওয়াতেও যখন চলে যাওনি তখন বুঝলাম আমাকে বুঝতে চেষ্টা করতেছো তুমি। আমি ইচ্ছে করে গাড়িতে তোমার দিকে ঝুঁকে পড়েছি, আর তুমি কোনো খারাপ দৃষ্টি না দিয়ে বুকের সাথে ঘুমানোর জায়গা করে দিয়ে চুপ করে থেকেছো। আমি অন্যরকম ভাবে জড়িয়ে ধরলেও তুমি পুরুষ হয়েও নিজেকে সংযত রেখেছো। এইসব ছিল আমার তোমাকে চরিত্র ও ব্যবহার পরীক্ষা করার জন্য করেছি। তুমি পাশ করেছো এই পরীক্ষায়। তোমার ব্যবহারে আমি মুগ্ধ। তোমার মতোই এমন একটা কাউকে খুঁজছিলাম যাতে সব শেয়ার করা যায়, যে পাশে থাকবে হাজার কষ্ট পেলেও, যে বুঝতে চাইবে আমাকে। তোমাকে আমার তেমনটাই মনে হয়েছে। তোমাকে যতই অবহেলা করেছি তুমি চলে যাওনি, বুঝতে চেয়েছো আমাকে। এই জন্যই তোমাকে আমি বন্ধু হিসেবে চাই। তোমার সাথে সব শেয়ার করে নিজের কষ্টকে হালকা করতে চাই। বলো, পারবে আবির? পারবো। বলেন কি হয়েছে আপনার? কি এমন নীরব কষ্ট লুকিয়ে আছে আপনার মাঝে? সব বলবো আগামীকাল কোনো নির্জন জায়গায় ঘুরতে গিয়ে। আজ এই পানি খেয়ে একটু ঘুমাতে চাই। এই বলে গ্লাসে চুমুক দিল ম্যাডাম। আমার দিকে আরেকটা গ্লাস দিল, অল্প একটু ঢেলে। আমি কখনো এমন বোতলের জিনিস খাইনি, বন্ধুদের পাল্লায় পড়েও খাইনি, তাও সেগুলো কম দামের মদ। কষ্ট হলেও যেটুকু দিয়েছে খেয়ে নিলাম। ম্যাডাম ঢালছে আর খাচ্ছে, আমার দিকে চেয়ে বলে, তোমায় আর দেব না, তোমার অভ্যাস নেই। জানো, আমারও এসব পছন্দ ছিল না। আমার বন্ধু বান্ধবীরা অনেক সময় এগুলো খাওয়ার পার্টি দিত, আমাকে ডাকতো সেই পার্টিতে, কিন্তু আমি যেতাম না। কিন্তু যখন জানলাম আমার ভালোবাসার মানুষটি অন্য কারো, তখন থেকেই এইসব খাওয়া ধরলাম। এখন নিয়মিত খাই কষ্টগুলো ভুলে থাকার জন্য। ম্যাডাম কাঁদছে আর গ্লাসে চুমুক দিচ্ছে। এভাবে এক বোতল শেষ। মনের অজান্তে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ওর কথাগুলো স্বাভাবিক নয়, যেন ভিতরের চাপা কষ্টের কথাগুলো অনেক কষ্টে বলছে আমায়। আমি উঠে গ্লাস আর বোতল কেড়ে নেই। আর খাবেন না, অনেক হয়েছে। এই বলে বোতলটা ফ্রিজে রেখে এলাম। এই আবির, রাখলে কেন? দাও না, আর একটু খাবো। এই বলে উঠে দাঁড়াতেই ধরাম করে পড়ে গেল ম্যাডাম। আমি এগিয়ে গিয়ে টেনে তুললাম। বেশি খেয়ে ফেলেছে, এত হয়তো খাইনি কখনো। নেশায় মাতাল হয়ে ঠিক থাকতে পারছে না। আমি টেনে তোলার পর আমার শরীরে লেপ্টে গেছে ম্যাডাম। ও যেন একা দাঁড়াতে পারছে না। আমি ওকে ওভাবেই নিয়ে খাটে শুয়ে দেই, কিন্তু ম্যাডাম আমায় ছাড়ছে না। প্লিজ আবির, যেও না। আমার কেমন যেন লাগছে, মাথা ও শরীর ঘুরছে। আমাকে একটু জড়িয়ে ধরো প্লিজ। হ্যাঁ সত্যি, ও কেমন জানি করছে। ওকে ছাড়েন, আমি দরজাটা আটকে আসি। দরজা আটকে আমি খাটে উঠে ওর মাথায় হাত বুলাই। ও আমায় টেনে ওর পাশে শোয়ায়। আমি একটা মেয়ের কষ্টের সাথী হতে, তার বিপদে পাশে থাকতে ভুলেই গিয়েছি আমি পুরুষ। ম্যাডাম যখন তার বুকের সাথে আমায় জড়িয়ে ধরল, আমার মনে মনে বলছি, আমি কি করব এখন? আমি অনুভব করছি তিথি ম্যাডাম কন্ট্রোল রাখতে পারছে না নিজেকে, ওর শরীরটা কাঁপছে। আমি ওকে বুকের মধ্যে নিয়েছি। কোনো লোভ লালসা নেই দেহে মনে, শুধু মেয়েটার কথা ভেবেই এইভাবে শুয়ে আছি। এইভাবে অনেকক্ষণ যাওয়ার পর ধীরে ধীরে চোখ বুজে ঘুমিয়ে যায় ম্যাডাম। মধ্যরাতে ঘুম ভেঙে যায় আমার। চেয়ে দেখি এখনো ম্যাডাম জড়িয়ে ধরে রয়েছে আমাকে তার বুকের মাঝে। যেন কত আপন আমি, কত জনমের আত্মার আত্মীয়।
মায়াবী মুখটা আমায় কাছে টানছে। ভিতরের পুরুষ নামক শয়তানটা জাগ্রত হচ্ছে। এই প্রথম আমার ইচ্ছে হচ্ছে ওকে আদর করি, ওর শরীরে মিশিয়ে দেই আমার শরীর। পরক্ষণেই আবার মনে হয়, কি ভাবছি আমি? একটা মেয়ে কত বিশ্বাস করে আমায় তার কাছে রেখেছে, একটু নিজেকে সামাল দিতে আমার বুকে ঠাঁই নিয়েছে, আর আমি তার এই সরলতার সুযোগ নেব? তার এই সুন্দর নিষ্পাপ মনে লাগিয়ে দেব কলঙ্কের দাগ? ছি ছি, কি ভাবছি আমি? ও থাকুক আমার বুকের মাঝে, আমার কষ্ট হয় হোক, নিচ থেকে ওকে ধরবে না। ভোর হয়ে গেছে, ম্যাডামের ডাকে ঘুম ভেঙে গেছে। এই ওঠো, তোমার রুমে যাও তাড়াতাড়ি, উপরে কেউ এসে পড়বে। আমি তাড়াহুড়ো করে নিজের রুমে যাই, একটু পরে বাথরুমে যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, রুমে শুয়ে আছি। হঠাৎ ম্যাডাম এসে হাত ধরে টেনে বলে, ওঠো তো, আজ ক্লোজ ডোরে যাব, চলো। সিরাজগঞ্জ বড়পোলের উপর দিয়ে গাড়ি চলে গেল ক্লোজারে। দুজন একটা পাথরের ঢিবিতে বসে আছি, দুজনই নীরব। হঠাৎ হাতে হাতে স্পর্শ পেলাম, দেখি ম্যাডাম কাঁদছে। জানো, যাদের টাকা দিয়ে কক্সবাজার পাঠালাম ওরা কারা? ওরা দুজন আমার বন্ধু। যার সাথে ওরা গিয়েছিল ওরাও আমার বন্ধু। সবাই একসাথে চলতাম, বেড়াতাম। এইভাবে চলতে চলতে সোহান আমার মনের মধ্যে চলে আসে। ওকে যত দেখি ততই পাগল হয়ে যাই। এক সময় মনে হয় ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি অনেকবার ওকে ভালোবাসার কথা বলতে গিয়েও বলতে পারিনি। ভেবেছিলাম এক সময় বলবো, কিন্তু একদিন ওকে বলতে গিয়ে আমার জীবনের সবচেয়ে কষ্টের দৃশ্যটা দেখেছিলাম। সেদিন ছিল ভালোবাসা দিবস। আমি আগে থেকেই ঠিক করেছিলাম ভালোবাসা দিবসেই ওকে মনের কথা জানাবো। আমি সেদিন সব বন্ধুদের যমুনা ইকো পার্কে আসার জন্য ইনভাইট করি। সবাই যায় পার্কে, আমি খুব সেজেছিলাম সেদিন। প্রিয়জনকে আজ ভালোবাসার কথা বলবো তাই। তবে মনের মধ্যে ভয় ছিল অনেক। ভেবেছিলাম সোহান কি ভালোবাসবে আমাকে। ঠিক করলাম মিমিকে দিয়ে জানাবো ওর কাছে আমার মনের কথা, কারণ মিমির সাথেও বেশি কথা বলে। আমি পার্কে যেতেই দেখি ওরা সবাই বসে আছে যমুনা সেতুর গোড়ার দিকে। আমি এগিয়ে গেলাম, কিন্তু সোহান আর মিমিকে দেখলাম না। ওদের কথা বলতেই বলল তারা একটু মজা করছে ওই দূরে বসে। আমি তাকালাম ওই দিকে, একটু দূরে সোহানের কোলে মাথা রেখে বসে আছে মিমি, আর পরম মমতায় মাথায় হাত বুলিয়ে আদর করছে সোহান। আমি আকাশ দেখার মতো চমকে গেলাম। আমার বন্ধুরা কাছে এসে বলল, কি রে চমকে গেলি কেন? আমরা এখানে এসে দেখে চমকে যাই। দেখি দুজন আমাদের আগে এসেছে। আমরা আসতে দুজন জড়িয়ে ধরলো আমাদের সামনেই। আমরা কিছু বলার আগেই মিমি বলল, আমরা দুজন দুজনকে বেশ কিছুদিন আগে থেকেই ভালোবাসি। একটা ভালো দিনে তোদের জানাবো ভেবেছিলাম। আর যখন তিথি সবাইকে এখানে আসতেই বললো, ভাবলাম এই সুযোগে তোদের জানিয়ে দিই আমাদের ভালোবাসার কথা। একটু বলেই থেমে যায় ওরা। তখন আমার ভেতরটা ফেটে যাচ্ছিল। আমার মনের রাজকুমার আজ অন্য কারো হয়ে গেছে, তাকে ভালোবাসি বলার আগেই হারিয়ে গেছে। আমি কষ্টে কথা বলতে পারছিলাম না, ওরা আমায় বলছিল। আমি কষ্ট চেপে মুখটা একটু হাসির ভাব করে বললাম, না রে থাক, এসব বাদ দে। তোদের যে কারণে ডেকেছি সেটা বলবো। আগে সোহান আর মিমিকে এখানে ডাক। হাত ইশারায় ওদের ডাক দেয়। ওরা আসার পর আমার কথা শুনতে চায়, কিন্তু আমার সব কথা যে হারিয়ে গেছে, কি বলবো ওদের। তবুও মনের মধ্যে কষ্টগুলো চেপে সোহান আর মিমির দিকে চোখ নিয়ে বললাম, তোরা তো বেশ কিছুদিন ধরে প্রেম প্রেম খেলছিস। এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই আজ সবাইকে একসাথে করেছি যে তোরা এই প্রেম কতদিন চালাবি, আর বিয়েটা কবে হবে তোদের। সোহান আমার দিকে চেয়ে বলল, তোদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, তোদের এই উপকারের কথা কোনোদিন ভুলতে পারবো না। কবেই তো করতাম বিয়ে, কিন্তু মিমের বাবা আমার সাথে বিয়ে দিবে না। জানিস তো ওর বাবা কত বড়লোক মানুষ। জানিয়েছিল মিমি ওর বাবাকে, কিন্তু রাজি হয়নি। ভেবেছি দুজন পালিয়ে বিয়ে করে দূরে কোথাও থাকবো, একসময় ঠিকই মেনে নেবে সবাই। কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই, আর ওকে নিয়ে যাব কোথায়? সোহান এই কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেছে। আমি ওর মাথায় টোকা মেরে বলি, এই পাগল কাঁদছিস কেন? এর জন্য তো তোদের ডাকছি। 7 দিন পর তোরা দুজন বের হবি, সোজা চলে যাবি কর্ণসূতি ওই ফাঁকা জায়গায়, সেখানে আমরা আড্ডা দিতাম। আমি টাকার ব্যবস্থা করে রাখবো, আর তোরা যাবি কক্সবাজার আমার মামার বাসায়। সব বলে ঠিক করে রাখবো, কোনো সমস্যা হবে না।
এই কথাতে সবাই সায় দিল তখন, এবং অন্য বন্ধুরাও কিছু কিছু করে টাকা দিতে চাইলো। তারপর গতকাল দেখলেই তো, ওদের পাঠিয়ে দিলাম। এইটুকু একটা না বলেই ম্যাডাম ফুপিয়ে কাচ্ছে, কথা বলতে পারছে না, শ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছে ওনার। আমি জড়িয়ে ধরেছি তিথি ম্যাডামকে, কিন্তু হঠাৎ ম্যাডাম হাত পা ছড়িয়ে চোখ বুজে ফেলে। আমি তাড়াতাড়ি ওকে গাড়িতে তুলে নিয়ে যাই হাসপাতালে নেওয়ার পর ম্যাডামের মা বাবাকে ফোন করে জানাই আমি। ওর বাবা মা দ্রুত আসে। ততক্ষণে ডাক্তার বের হয়ে আসে, আমার সামনে এসে বলে, রোগী আপনার কি হয়? আমি ম্যাডামের মা বাবাকে দেখিয়ে বললাম ওনাদের মেয়ে। ডাক্তার আমাকে একটু আড়ালে নিয়ে বলে, রোগীর দেহের ভিতরে অবস্থা তেমন ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা নিয়ে যান, ওনার কিডনিতে সমস্যা। এরপর তিথি ম্যাডামকে নিয়ে বাসায় যাই। 2-3 দিন এভাবে যাই। আমি ওর মা বাবাকে ওর অসুখের কথা জানাই। ওর বাবা বলে কালকেই ওকে নিয়ে যাব। ম্যাডাম হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে যে তার বড় অসুখ হয়েছে ভিতরে। সেদিন বিকেলে ও আমাকে নিয়ে বের হয় ঘুরতে। গাড়িতে ও আমার কাঁধে মাথা রাখে, যেন আমি তার কত আপন। একটু পর মাথাটা তুলে তিথি ম্যাডাম বলে, আমার খুব বাজেভাবে অসুখ হয়েছে, তাই না? না তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। কালকে এনায়েতপুর নিয়ে যাবে আপনাকে। না, আমি জানি আমার ভেতরের বড় সমস্যা হয়েছে। জানো, আমার না খুব ইচ্ছে ছিল আমি কারো হব, সে আমায় পাগলের মতো ভালোবাসবে, আমাকে বুকে জড়িয়ে আদর করবে, এইভাবে তার কাঁধে মাথা রেখে ঘুরবো, তাকে ভালোবাসায় বুকে জড়িয়ে রাখবো বিয়ে করে। কিন্তু কারো স্বপ্নই থেকে যায়, তারা বাস্তবে এমন ভালোবাসা পাওয়ার আগেই শেষ হয়ে যায়। আমি তাকিয়ে দেখি ম্যাডামের চোখের কোণা ঝর্ণার মতো জল গড়িয়ে পড়ছে। এই কাঁদছেন কেন? সব ঠিক হয়ে যাবে দেখেন। হবে না, আমি জানি। আমি অনেক ড্রিঙ্ক করেছি এই কয়দিন, শরীরের কোনো যত্ন নেইনি। ওর কথা ভেবে ভেতরের সব শেষ করে দিছি। জানো আবির, আমার বাঁচতে ইচ্ছে করে, তোমার মতো কাউকে পেতে ইচ্ছে করে যে আমার পাশে থাকবে সব সময়। আমার তো কিছুর অভাব নাই, আমার ভালোবাসাও অনেক ভালো, আমার সুখের জন্য সব করবে, কিন্তু আমিই বাঁচবো না। এই বলে কষ্টের একটা দীর্ঘশ্বাস ছাড়ে ম্যাডাম। আমি একটু ঘুরে ওর মাথাটা বুকের সাথে নিয়ে বলি, আপনার কিচ্ছু হবে না দেখেন, আপনি ভালো হয়ে যাবেন। আবার আপনি নতুন করে বাঁচবেন, নতুন করে স্বপ্ন দেখবেন, ভালোবাসবেন। ম্যাডাম আমায় আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ আবির, আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু আমি কি বাঁচবো? আমি কি পাবো তোমার মতো কারো ভালোবাসা? আমি নীরব হয়ে গেছি। কি বলবো তাকে, যেন আমার সব ভাষা হারিয়ে গেছে। ওর মাথায় হাত বোলাই, ওর মুখ দেখে কষ্ট হয়। হ্যাঁ, ও সত্যিই বাঁচতে চায়, ভালোবাসা চায়, কিন্তু বাঁচবে কি, পাবে কি কারো ভালোবাসা? ততক্ষণে গাড়ি ঘুরে ফিরে বাসার গেটে ঢুকেছে। বাসায় এসে তিথি ম্যাডাম তার রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, তবুও বিছানা থেকে ওঠে না ম্যাডাম। ওর বাবা মা অনেক ডাকে, তবু ওঠে না। অবশেষে লিটন কাকা আমার রুমে আসে। বাবা যাও তো, তিথিকে একটু তুলে আনো বিছানা থেকে। মেয়েটা কিছু খায়নি আজ, ওষুধও খায়নি। মেয়েটার জন্য আমাদের বুকের ভিতরটা তছনছ হয়ে যাচ্ছে। জীবনে কোনো কিছুর অভাব দিইনি ওকে। যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু কিছুদিন হলো ও নীরবে কাঁদে। আমাদের না জানিয়ে কি যেন একটা কষ্ট বুকে চেপে রাখে। এই বলে হু হু করে কেঁদে ওঠে লিটন কাকা। পাশে ওনার স্ত্রীও কাঁদছে, মুখ বুজে। তিথি ম্যাডামের মা বাবা আমার কাছে এসে আমার হাত ধরে বলে, বাবা তুমি পেরেছো এই কয়দিনে ওকে পাল্টে দিতে। তুমি আসার আগে ও ঘর থেকে বেরোতো না, খেতো না। তুমি আসার পর ও পাল্টে গিয়েছিল, কিন্তু ওর অসুখের ব্যাপারটা বুঝতে পেরে আবার কেমন হয়ে গেল। বাবা তুমি ওকে ডাকো, কিছু খাওয়াও। আমি কাকা কাকির দিকে তাকাই। আচ্ছা কাকা, ওর অসুখটা সারানো যাবে না কোনোভাবে? হ্যাঁ যাবে, বড় ডাক্তারকে ওর সব রিপোর্টের কাগজ দেখিয়েছি, তারা আশ্বাস দিয়েছে এটা ভালো হবে, শুধু টাকা লাগবে অনেক। বলো আমার কি টাকার অভাব আছে? আর একমাত্র মেয়ের জন্য সমস্ত ধন সম্পদ আমি শেষ করে দিয়ে হলেও বাঁচাবো। তুমি শুধু ওকে বোঝাও যে ওর কিচ্ছু হবে না,
ও হয়তো কাউকে ভালোবাসতো, তাকে হারিয়েছে, কিন্তু ওর বাঁচার ইচ্ছে আছে। তুমি এখানে আসার পর বুঝেছি ও আবার ওর মতো বাঁচতে চাই। ওর সুখের জন্য যদিও তোমাকে বিয়ে করতে চাই, আমি তাতেও খুশি। আমি সব সামলে নিব, সমাজের ঝামেলা। শুধু আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ। এই বলে লিটন কাকা আমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আমি ওনাকে তুলে বুকের সাথে জড়িয়ে বলি, কিচ্ছু হবে না ওর। এ কথা বলে আমি চলে যাই তিথির রুমে। দেখি টেবিলে মাথা রেখে বসে আছে। আমি একটা চেয়ার টেনে ওর পাশে বসে মাথায় হাত দিই। ও তাকায়, ওর চোখে জল। আমাকে আবার জড়িয়ে ধরে বুকের সাথে। আমার বাঁচতে ইচ্ছে করে আবির। তুমি এখানে আসার পর, আমার সাথে মেশার পর আমি নতুন সাথী পেয়েছি। আমার বাঁচতে ইচ্ছে করে। চলেন, খাবেন। আপনার কিচ্ছু হবে না আমি থাকতে। ডাক্তার বলেছে আপনার যে অসুখ সেটা ভালো হবে প্রচুর টাকা খরচ করলে। আর আপনার বাবাও আপনার জন্য শুধু টাকা নয়, তার জীবনটাও বাজিয়ে রাখবে। আর আমি তো আছি আপনার পাশে। আপনি যা চান, যেভাবে চান, সব পাবেন। সত্যি আমি বাঁচবো? তোমার কাছে যা চাই পাবো? হ্যাঁ, বাঁচবেন ও পাবেন। এখন চলেন, বাবা মা ওয়েট করছে। সবাই একসাথে খাবো। ম্যাডামকে নিয়ে সবাই একসাথে বসে খেলাম। এরপর ম্যাডামকে ঘরে নিয়ে ওষুধ খাওয়ালাম। তিথি ম্যাডাম আমার দিকে চেয়ে দু চোখের জল ফেলছে। আমি হাত দিয়ে ওনার চোখের জল মুছে দেই। ম্যাডাম এক হাতে আমার হাতটা ধরে বলে, আমি বাঁচবো তো আবির? হ্যাঁ বাঁচবেন, কিছুই হবে না আপনার। জানো আবির, আমি বউ হতে চাই। আমি যদি বেঁচে থাকি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি খুব ভালো। তোমার সঙ্গ পাবার পর থেকে আমার বাঁচতে ইচ্ছে করে নতুন করে। আমি যদি মরে যাই তবে তুমি আমার পাশে থেকো। আমি মরার সময় তোমায় পাশে চাই। আমি ভালো বন্ধুর বুকে মাথা রেখে মরতে চাই। প্লিজ এইটুকু অনুরোধ রাখবে বলো? এই বলে আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে তিথি ম্যাডাম। আমার বুকের ভিতরটায় তখন ব্যথা অনুভব হয়। এই মেয়েটার প্রতি এত মায়া চলে এলো কেন? কেন মনে হচ্ছে আমার জীবনের বিনিময়ে হলেও এই মেয়েটা বেঁচে থাকুক। আমি ওকে আরেকটু বুকের সাথে চেপে ধরেছি, যেন কলিজার ভিতর লুকিয়ে রাখবো ওকে, কোথাও হারিয়ে যেতে দেব না। ওকে বিছানায় শুইয়ে দেই, ও আমায় ছাড়ে না, জড়িয়ে ধরে আছে, যেন কোথাও যেতে দেবে না আমায়। আমি ম্যাডামের মাথায় হাত বুলাচ্ছি আর বলছি, আপনার কিচ্ছু হবে না। মনের অজান্তে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে আমার। কত আশা দিচ্ছি মেয়েটাকে, পারবো কি ওকে বাঁচাতে? ওভাবেই দুজন দুজনার বুকে জড়িয়ে ঘুমিয়ে যাই। পরদিন 10টার মধ্যে রেডি হয়ে রওনা দেই এনায়েতপুর। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ওকে পরীক্ষা করে দেখে। তারা জানায় দ্রুত ওর অপারেশন করতে হবে। ওর বাবা বলে, প্লিজ ডাক্তার, এখনই ওর অপারেশনের ব্যবস্থা করুন। যত টাকা লাগে লাগুক, শুধু আমার মেয়েটাকে বাঁচান। ডাক্তার লিটন কাকার মাথায় হাত বুলিয়ে বলে, চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতে। অপারেশন শুরু হয়ে গেছে। আমরা সবাই প্রার্থনা করছি ম্যাডামের জন্য। হঠাৎ ডাক্তার বাইরে আসলো গোমরা মুখে। আমিও কাকা এগিয়ে গেলাম। ডাক্তার কাকাকে বলল, তাড়াতাড়ি একটা কিডনির ব্যবস্থা করতে হবে। ওনার ভিতরের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। প্লিজ 1 ঘন্টার মধ্যে কিডনি ব্যবস্থা করুন, নইলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। আমরা খোঁজ নিয়ে দেখলাম নাগালের মধ্যে কিডনি নাই এখন। কাকা সাথে সাথে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। 10 মিনিট 40 মিনিট পার হয়, তবু কাকা আসে না, ফোনও ধরে না। আমি ডাক্তারকে একটু দূরে নিয়ে কথা বললাম। অনেক অনুরোধ করার পর ডাক্তার রাজি হলো। অপারেশন শুরু হয়ে গেছে আবার। বাইরে কাকা এসেছে, কিডনি পাইনি পরে জেনেছিলাম। একটু পর ডাক্তার বের হয় হাসি মুখে, বাইরে সবার কাছে এগিয়ে গিয়ে বলে, অপারেশন সাকসেসফুল। লিটন কাকা কাঁদছিল এতক্ষণ কিডনি না আনতে পেরে। ডাক্তারের মুখে এই কথা শোনার পর চোখের পানি মুছে অবাক চোখে বলে, সত্যি ডাক্তার, আমার তিথি বাঁচবে? হ্যাঁ, বাঁচবে। এই বাঁচার পথ দিয়েছেন আপনাদের সাথে আসা আবির নামের ছেলেটি। ওর একটা কিডনি দান করেছে আপনার মেয়েকে। আমি আর তিথি পাশাপাশি বেডে শুয়ে আছি। আমি অনেক আগেই চোখ খুলেছি, চেয়ে আছি ওর দিকে। এখনো মন বলছে, আমি কি কিডনি দিয়েও ওকে বাঁচাতে পারলাম না? ডাক্তার তো বলল অপারেশন সাকসেসফুল, তবে তিথি ম্যাডাম চোখ খোলে না কেন? হঠাৎ দেখি ম্যাডাম নড়ে উঠছে,
চোখ আস্তে আস্তে খুলে তাকাচ্ছে চারপাশে। সবাই রুমে এসেছে, সবাই ওকে ঘিরে আছে। শুধু লিটন কাকা আমার পাশে বসে আমার হাত ধরে কাঁদছে, মাথায় হাত বুলিয়ে বলছে, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, তোমার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম বাবা। ওইদিকে তিথি ম্যাডাম। বাবা আর আবির কই? ওদেরকে তো দেখছি না। লিটন কাকা উঠে যায় ওর কাছে, বলে, এই তো মা, আমি। আবির কই বাবা? ও আমার এমন মুহূর্তে পাশে নেই কেন? লিটন কাকা ফুপিয়ে কাঁদে আর বলে, ও তো ওই যে ওই বেডে শুয়ে। ওর কি হয়েছে বাবা? বেডে শুয়ে কেন? তোকে বাঁচাতে ও ওর একটা কিডনি দান করেছে, নইলে তোকে বাঁচানো যেত না। ডাক্তার আমায় কিডনি আনতে পাঠায়, অনেক জায়গায় খুঁজেও 1 ঘন্টার মধ্যে কিডনি না পেয়ে ফিরে এসে শুনি আবির তোকে কিডনি দিয়ে বাঁচিয়েছে। আমি এসব এই বেডে শুয়ে শুনছি, হঠাৎ কান্নার আওয়াজ পেলাম। তিথি ম্যাডাম কাঁদছে। আমি উঠে আসতে চাইলাম একা, ডাক্তার আমায় ধরে নিয়ে তিথির পাশে বসালো। ওর চোখের পানি মুছে দিলাম আমি। আবির, আমি আর একটা জিনিস চাই, দিবে আমায়? সব দেব, বলো কি? তোমায়, তোমার ভালোবাসা চাই, দিবে? দেব। আগে সুস্থ হই আমরা দুজন। 3 সপ্তাহ একসাথে বিছানায় ছিলাম দুজন। এরপর আজ মোটামুটি সুস্থ দুজনই। আমি শুয়ে আছি, লিটন কাকা আর কাকি আমার রুমে আসলো। তোমাকে আমার মেয়ের জন্য ভিক্ষা চাই বাবা। শুধু আমার মেয়েটাকে বিয়ে করবে বলো বাবা, বলো করবে কিনা। ম্যাডামের জন্য আমি সব করব, বাট আপনারা যদি আমার মা বাবাকে রাজি করাতে পারেন। ঠিক আছে, আমরা এখনই তোমার মা বাবার কাছে যাব, তোমাকে আমার মেয়ের জন্য ভিক্ষা চাইবো। এই বলে চোখ মুছতে মুছতে বের হয়ে গেল কাকা ও কাকি। ওনারা যাবার পর তিথি ম্যাডাম রুমে ঢোকে, আমার পায়ের কাছে বসে, পা দুটো ধরে কাঁদে আর বলে, তুমি আমার জন্য কিডনি দিলে, আমাকে নতুন জীবন দিলে, আর আজ আমার জন্য নিজের মন, নিজের ভালোবাসাও দিতে রাজি হলে বাবা মার কাছে। এত কিছু আমায় কেন দিলে তুমি বলো? আমি তো তোমাকে কিছুই দিলাম না, তুমি একাই দিয়ে গেলে শুধু। বলো আজ কি চাও তুমি? যা চাইবে তাই দেব, যদি আমার জীবনটাও চাও তোমার হাতে তুলে দিব। এই বলে আমার পা জড়িয়ে কাঁদতে থাকে তিথি ম্যাডাম। আমি উঠে ওকে টান দিয়ে বুকের মাঝে টেনে নেই। কিছুই লাগবে না, শুধু আপনার মনের ভালোবাসা দিয়ে এভাবে এই বুকের মাঝে জড়িয়ে রাখেন আমায় জনম জনম। ম্যাডাম আরো শক্ত করে ধরে আমায়, একটু পর মুখটা তুলে কপালে একটা চুমু দেয়। এইভাবেই রাখবো তোমায় জনম জনম, তবে আমায় আপনি নয় তুমি করে বলবা, ওকে? ওকে। আমি ওর চোখের দিকে তাকাই, দুজনই হেসে উঠি। হঠাৎ করে ম্যাডাম আমাদের 4 ঠোঁট এক করে দিল, যা দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। কিছু সময় পর ছেড়ে দিল। আমি হাঁপাতে লাগলাম আর ম্যাডামকে বললাম, ম্যাডাম বিয়ের আগে এসব ঠিক না। এই যে মাত্র যেটা করলেন আমি বলতে পারবো না। আচ্ছা আপনি যা পারেন করিয়েন, এখন আমি একটু ঘুমাবো। কি আর করার, আমি শুয়ে পড়লাম। ম্যাডাম আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি কখন ঘুমিয়ে গেছি মনে নাই। ঘুম ভাঙতে দেখতে পাই ম্যাডাম আমার বুকের উপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। ম্যাডামকে ঘুমন্ত অবস্থায় দেখতে অনেক অনেক মায়াবী লাগছে। আমি ম্যাডামকে আস্তে করে আমার বুক থেকে নামিয়ে ওনার মাথা বালিশে রাখলাম। মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম ওনার মায়াবী মুখের দিকে। ভাবতেই অবাক লাগে এই মেয়েটা আমাকে ভালোবাসে। আমি উঠে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি ম্যাডাম এখনো বেঘরে ঘুমাচ্ছে। আমি ওনার পাশে বসে কপালে চুমু এঁকে দিলাম, সাথে সাথে উনি চোখ খুলল। লুকিয়ে লুকিয়ে আদর করা হচ্ছে? ওনার কথা শুনে আমি থতমত খেলাম। সেটা দেখে উনি দুষ্টু হেসে আমাকে ওনার বুকের উপর টেনে নিল। আরে কি করছো তিথি? তোমাকে কাছে টানছি, তুমি এবার আমায় আদর করবে। বিয়ের আগে এসব একদম ঠিক না। একটু আগে দিলে সেটাই অন্তত দাও, প্লিজ প্লিজ। তিথির এমন বাচ্চামি দেখে আমি হেসে দিলাম। আমারও মন চাইছে তিথি নিজের করে নেই। ভেতরের পুরুষ নামক শয়তানটা খুব উস্কানি দিচ্ছে। তবুও নিজেকে সামলে তিথির কপালে আবারও চুমু দিয়ে বললাম, পাগল তুমি তিথি। আমি এমনিই পাগল করব,
তুমি জানো আমি সারা জীবন এমন একজনকে চেয়েছি যে আমায় খুব ভালোবাসবে, হুটহাট জড়িয়ে ধরে বলবে ভালোবাসি। দিন শেষে যার বুকে আমি শান্তিতে ঘুমিয়ে থাকবো। মাঝে মধ্যে লাল গোলাপ নিয়ে এসে বলবে ভালোবাসি। যে মানুষটাকে ঘিরেই আমি বাঁচবো। আর আমার সে মানুষটা তুমি। আমি তোমায় লাল গোলাপ দেইনি তিথি। দাওনি তো কি হয়েছে, বিয়ের পর দেবে। হুটহাট জড়িয়ে ধরবে। বিয়েটা হোক, তোমার সব ইচ্ছা পূরণ করব তিথি। বাবা 2-3 দিনের মধ্যে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে তোমাদের বাড়িতে। তারপর আমি তোমার বউ হব আবির, তোমার বউ হব। আমি শুধু তাকিয়ে থাকলাম ম্যাডামের মুখের দিকে। আনন্দ যেন উপচে পড়ছে ওনার চোখে মুখে। আঙ্কেল আন্টি বাসায় ফিরেছে, জরুরি কাজ থাকায় আমাদের বাসায় যেতে পারেনি, তাই 2 দিন পর যাবে। তিথি ম্যাডাম বলল বিকালে ঘুরতে যাবে। ম্যাডাম একটা লাল রঙের পাকিস্তানি 3 পিস পরে নিচে নেমে এলো। ড্রেসটায় ম্যাডামকে একটু বেশি সুন্দর লাগছে যে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। হঠাৎ ম্যাডাম বলল, এইভাবে তাকিয়ে কি দেখছো? আবির সাথে সাথে চোখ নামিয়ে নিল। মুচকি হাসলো তিথি। আবিরের হাত ধরে গাড়িতে উঠে বসলো। আবির একদম চুপচাপ হয়ে আছে আর তিথি বক বক করে যাচ্ছে। কি হলো তোমার আবির? তখন থেকে আমি কথা বলেই যাচ্ছি আর তুমি চুপচাপ হয়ে আছো। কোনো সমস্যা? না তেমন কিছু না, তবে একটা কথা বলবো। 100টা বলো। বলে আবিরের বুকে মাথা এলিয়ে দিল। আবির ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার মনটা খুব খচখচ করছে তিথি। বারবার শুধু মনে হচ্ছে তোমার সাথে আমার যায় না। কোথায় তুমি আর কোথায় আমি? তুমি শিক্ষিত সুন্দরী, ধনীর দুলালি, আর আমি মাত্র ক্লাস 10 পর্যন্ত পড়েছি। দেখতেও এতটা সুন্দর নই, তার উপর গরিব পরিবারের সন্তান। আমার কোনো যোগ্যতা নেই তোমার পাশে দাঁড়ানোর। সেই তুমি আমার বউ হবে ভাবতেই নিজেকে কেমন ছোট লাগছে। আবিরের কথা শুনে তিথির চোখ থেকে টুপটাপ জল গড়িয়ে পড়ল। তিথির চোখ তুলে তাকাই আবিরের দিকে। আবিরের সংকোচ ভরা মুখটা দেখে তিথি মৃদু স্বরে প্রশ্ন করল, তুমি আমায় ভালোবাসো আবির? হ্যাঁ ভালোবাসি, কিন্তু আর কিন্তু কেন আসছে? আমি মেয়েটা বড্ড ভালোবাসার পাগল আবির। আমি শুধু ভালোবাসা চাই। তাছাড়া তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আমার জীবনটা যার দেওয়া তার যোগ্যতার প্রয়োজন আসে কোথা থেকে? আমি তোমার জন্যই বেঁচে আছি, নতুন করে স্বপ্ন দেখছি আর ভালোবাসায় ফিরে পেয়েছি। আর তুমি যদি চাও আবার কলেজে ভর্তি হবা। তারপরও তিথি। তারপর আর কি আবির? আমি তোমাকে খুব ভালোবাসি আবির, বিশ্বাস করো। আমি তোমায় ভালোবাসি। আমি খুব সহজে তোমার বুকে নিজেকে সঁপে নিয়েছি। আমি খুব সহজে তোমার বুকে নিজেকে সঁপেছি। তোমাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি। তোমার এসব কথাগুলো শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না আবির। কাঁদতে কাঁদতে বলল তিথি। আবির ওর চোখের জল মুছিয়ে দিয়ে তিথিকে বুকে টেনে নিল। সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। ভালোবাসি তো, এবার কান্না থামাও। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না আবির, কখনো না। তারপর দুজনে চুপ হয়ে গেল। গাড়ি গন্তব্যে পৌঁছালো। দুজন একসাথে ঘোরাঘুরি করলো। সারাদিন অনেক আনন্দ করলো। তিথির চোখে মুখে খুশির ঝলক। আবিরের হাত জড়িয়ে ধরে তোতা পাখির মতো কথা বলছে। আবির শুধু দেখছে আর মনে মনে ভাবছে তিথি ম্যাডামকে ছাড়া সে থাকতে পারবে না। এই মেয়েটা অল্প সময়ে তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ওকে ছাড়া থাকার কথা চিন্তা করলেই বুকের ভেতর উত্থাল পাত্থাল ঝড় শুরু হয়। আবিরকে অন্যমনস্ক দেখে তিথি আবারও বলল, তুমি কিছুক্ষণ পর পর কোথায় হারিয়ে যাও বলো তো? তোমার মাঝে হারিয়ে যাই। মুচকি হাসলো তিথি। সেই হাসিতে আবারও ঘায়েল হলো আবির। একটানে ওকে বুকে টেনে নিল। তিথিকে জড়িয়ে ধরে হাঁটছে আবির। সারাদিন দুজনে ঘোরাঘুরি করলো। সন্ধ্যার পরে দুজন হাসতে হাসতে বাসায় ঢুকলো। লিটন সাহেবের চোখ জুড়িয়ে গেল দুজনকে একসাথে দেখে। তিথি আবিরের হাত ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে ওর বাবার গলা জড়িয়ে ধরে আহ্লাদ করে বলল, বাবা আজ আমরা অনেক আনন্দ করেছি, সারা বিকেল একসাথে ঘুরেছি। খুশি হয়েছে তুমি তিথি? খুব খুব খুশি বাবা। তোমার খুশিতে আমরাও খুশি। বাবা একটা কথা বলি। বলো। আমি খুব তাড়াতাড়ি আবিরকে বিয়ে করতে চাই।
বলে তিথি দৌড়ে নিচের রুমের দিকে চলে গেল। মেয়েকে লজ্জা পেতে দেখে লিটন শেফ শব্দ করে হেসে দিল। আবিরকে ডেকে তিনি পাশে বসালেন। ওর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমার মেয়েটাকে এত ভালোবাসার জন্য। আমি কালই যাব তোমার বাবা মার কাছে তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। শুধু একটা অনুরোধ করব তোমাকে, তিথি আমার একমাত্র মেয়ে, ওকে কখনো কষ্ট দিও না। ওর চোখে জল আমি সহ্য করতে পারি না। আবির ওনাকে আশ্বস্ত করে বলল। আমি চেষ্টা করব কাকা ওকে খুশি রাখার। আবির লিটন সাহেবের থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলো আর ভাবছে, সত্যি আমি এত সহজে তিথির মতো মেয়েকে পেয়ে যাব? আবির রাতের খাবার খেয়ে রুমে আসলো, কিন্তু অস্থিরতা কাটাতে পারল না। কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করে ছাদে গেল। ছাদে যেতেই অবাক হয়ে গেল, তিথি ম্যাডাম বসে আছে ছাদের কার্নিশে। আবির গিয়ে ওর পিছনে দাঁড়ালো। তখনই শুনতে পেল, আমার শুধু ইচ্ছে করে তোমার সঙ্গে বসে থাকি, হঠাৎ করে তোমার গায়ে গোপনে হাত রাখি, রাখতে রাখতে সাহস হবে, সাহস থেকে প্রেম, বুঝবে আমি শেকড়গুলো কিভাবে ছাড়লাম। আমার শুধু ইচ্ছে করে তোমার সঙ্গে ভাসতে ভাসতে সবটা নদী বুকের কাছে পেতে। আবির মুগ্ধ হয়ে শুনল তিথি এত সুন্দর করে আবৃত্তি করছে। কবিতার প্রত্যেকটি লাইনে গভীরভাবে আবিরকে উপলব্ধি করেছে মেয়েটা। তিথি আবারও আকাশ পানে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি আবির, ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি দিদি। হঠাৎ করে আবিরের কণ্ঠ শুনে তিথি একটু চমকে যায়। পিছন ফিরে আবিরকে দেখে ও ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল। দুপা পিছিয়ে গেল আবির। নিজেকে সামলে আবির ও তিথিকে জড়িয়ে ধরল। তিথি ওর বুকের মধ্যে সিটিয়ে গিয়ে বলল, আমায় ডাকুনি কেন? আমি তো ভেবেছি তুমি ঘুমিয়ে গেছো, তাই তো ছাদে এলাম। আমারও ঘুম আসছিল না, তাই ছাদে এলাম। তখনই শুনতে পেলাম তোমার আবৃত্তি। ও, অনেকটা সময় কাটালো ওরা একে অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আবির দুহাতে আগলে রাখলো তিথিকে। এই মেয়েটা প্রথম দিন থেকেই তার বুকের নিচে জায়গা করে নিয়েছে। পাকাপোক্তভাবে তিথি নিচে জায়গা করে নিয়েছে আবিরের বুকে। আবির আদুরে গলায় ডাকলো, দিদি। হুম। আচ্ছা, তোমার ভয় করে না? কেন? সব সময় এভাবে আমার বুকে লেপ্টে থাকো, যদি কখনো উল্টাপাল্টা কিছু হয়ে যায়। তিথি হাসলো। ওকে হাসতে দেখে আবির অবাক হয়ে বলল, কি হলো, হাসছো কেন? তোমার কথা শুনে হাসছি। আমি তোমার কাছে নিজেকেই খুব নিরাপদ মনে করি। আমার ভরসার জায়গা তুমি। আমি তোমাকে খুব বিশ্বাস করি। আমি জানি তুমি কখনো নিজের সীমা লঙ্ঘন করবে না, তাই তো খুব সহজে নিজেকে লুটিয়ে দিতে পারি তোমার বুকে। এত বিশ্বাস? এখন চুপ করে থাকো, আমাকে এভাবে থাকতে দাও। আবিরের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। মেয়েটা সত্যি ওকে খুব ভালোবাসে। বহু সময় কাটালো এভাবে। আবিরের গলা জড়িয়ে রাখা হাত দুটো শিথিল হয়ে আসলো তিথির। ও ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে আবির পাজা কোলে তুলে নিল তিথিকে। তিথিকে ওর রুমে রেখে এসে আবিরও ঘুমাতে চলে যায়। লিটন সাহেব পরের দিন সকালে আবিরের গ্রামের বাড়িতে যায়। উনি যতটা আশা নিয়ে গিয়েছিলেন ফিরে এসেছে নিরাশ হয়ে। লিটন সাহেব বুঝতে পারল জীবনে টাকা আর ক্ষমতাই সব না। কিছু কিছু ক্ষেত্রে চাইলেও সব কিছু টাকা আর ক্ষমতা দিয়েও পাওয়া যায় না। আজ আবিরের মা বাবার সিদ্ধান্ত শুনে নিজেকে ভীষণ অসহায় মনে হয়েছিল ওনার। লিটন সাহেব পাশে আসতেই দেখলো আবির আর তিথি ড্রয়িং রুমের সোফায় বসে খুনসুটি করছে। উনি তাকালেন মেয়ের হাসি মুখটার দিকে। কিছুতেই এই হাসি উনি বিলীন হতে দিবেন না। তিথিমা, তুমি উপরে যাও, আবিরের সাথে আমার একটু জরুরি কথা আছে। বাবার কথাই তিথি উপরে চলে গেল। উনি আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় ডাকলো, আবির। জি কাকা। আজ আমি তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার আর তিথির বিয়ের প্রস্তাব নিয়ে। আব্বা আম্মা রাজি হয়েছে তো কাকা? ওনারা আপত্তি তো করেনি, তাই না? রাজি হয়নি তোমার আব্বা আম্মা। আবিরের মুখ জুড়ে অন্ধকার নেমে এলো। এর জন্য কি মনটা এমন খচখচ করছিল? কিছুতেই মনটা স্থির হচ্ছিল না। তোমার মামাতো বোনের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে।
তবে লিটন সাহেবের পরের কথাটার জন্য আবির মোটেও প্রস্তুত ছিল না। হতভম্ব আবির দুপাশে মাথা নাড়ি না বোঝালো, কিন্তু লিটন সাহেব জোর গলায় বলল, তোমার পরিবার তো তাই বললো। কাকা আমি এসব কিছুই জানতাম না, মাত্রই আপনার কাছে শুনলাম। এখন কি করবে? আবির চুপ করে রইল, কি বলবে বুঝতে পারল না। আবিরের সম্মতি ছাড়া তিথিকে না পারবে বিয়ে করতে, না তিথিকে ছাড়া বাঁচতে। উভয় সংকট বুঝতে পারল আবির। লিটন সাহেব হয়তো আবিরের পরিস্থিতি বুঝতে পারল, তাই উনি বলেন, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার মেয়েকে বাঁচানোর জন্য। তবে যে প্রাণ তুমি বাঁচিয়েছো সে প্রাণহানির কারণ তুমি হলে সেটা মানতে কষ্ট হবে। এবার সিদ্ধান্ত তোমার। ওনার কথা মর্ম আবির ঠিকই বুঝতে পারল, তবে হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিল না। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, কাকা আমি বাড়িতে যেতে চাই। আমি বুঝিয়ে বললে নিশ্চয়ই আমার পরিবার রাজি হবে। বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছো তো? তোমার সিদ্ধান্তের উপর আমার মেয়ের বাঁচা মরা নির্ভর করছে। তিথি তোমাকে কতটা ভালোবাসে সেটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না। জানি কাকা, আমি ভেবেচিন্তে বলছি। মা বাবার অমতে আমি কিছুই করতে পারবো না। আমার জীবনে ওনাদের গুরুত্ব অনেক, আর তিথিকে ছাড়াও আমি থাকতে পারবো না। তাই ওনাদের রাজি করিয়েই আমি তিথিকে বিয়ে করব। ঠিক আছে, ঠিক আছে, দেখো রাজি হয় কি না। তবে আবির, আমি চেষ্টার কমতি রাখিনি। আমার মেয়ের জন্য আমি তোমায় ভিক্ষা চেয়েছি, আবারও তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। এভাবে বলবেন না কাকা, আমি তিথিকে ভালোবাসি। আপনি এভাবে বলে আমাকে ছোট করবেন না। আমি এক্ষুনি বাড়িতে যাব কাকা। যাওয়ার আগে একবার তিথির সাথে দেখা করে যাও। লিটন সাহেবের কথা মতো আবির রেডি হয়ে তিথির রুমে গেল। দরজা নক করে ভিতরে প্রবেশ করতে অবাক হয়ে গেল। তিথি একটা লাল টুকটুকে শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওকে দেখতে পুরোই নতুন বইয়ের মতো লাগছে। আবির মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তিথি একগাল হেসে বলল, আমাকে কেমন লাগছে আবির? তোমার বউয়ের মতো লাগছে তো? তিথির কথাই আবিরের মুগ্ধতার ঘোর কাটে। আবির মলিন একটা হাসি দিয়ে বলল, তোমার শুধু বউয়ের মতো নয়, একদম পরীর মতো লাগছে। তিথি হেসে আবিরকে জড়িয়ে ধরল। আবিরও তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল, আর মনে মনে ভাবছে, ইচ্ছে করলো ওকে সারা জীবন এভাবেই আমার বুকের মধ্যে লুকিয়ে রাখি, কিন্তু সারা জীবন একসাথে থাকার জন্য সাময়িক দূরত্ব তৈরি করতে হবে। তিথিকে রেখে এখন আবিরের বাড়িতে যেতে হবে। তাই আবির তিথির কপালে একটা নরম স্পর্শ দিল। তারপর শান্ত কণ্ঠে বলল, তিথি, আমি এখন বাড়িতে যাব। কেন? আমার বাবা একটু অসুস্থ, আমাকে যেতে হবে। আবির ওকে মিথ্যা বলল, নয়তো পাগল মেয়েটা কান্নাকাটি জুড়ে দিবে আর আবিরকে যেতেও দিবে না। কিন্তু তিথিও আবিরের সাথে যাওয়ার জন্য বায়না শুরু করলো। আমাকেও তোমার সাথে নিয়ে চলো আবির। না, এখন না। আমাদের বাড়িতে এখন তোমাকে নেওয়া যাবে না। তুমি ওই পরিবেশে মানিয়ে নিতে পারবে না। এসব কি বলছো? তুমি সেখানে থাকবে, সেখানেই আমার জান্নাত। তুমি থাকলে আমি সব পরিবেশেই থাকতে পারবো। ভালো লাগায় আবিরের মনটা পুলকিত হলো। তবে ওর পরিবারের কথাটা মনে আসতেই তিথিকে আবারও নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। ওকে বোঝানোর ভঙ্গিতে বলল, আমি সেটা বলিনি। তোমাকে আমার কাছে নেওয়ার জন্য তো একটু প্রস্তুতি প্রয়োজন, সেটাই বলেছি। 2 দিন আমাকে একটু সময় দাও, তারপর একবারের জন্য তোমাকে আমার কাছে নিয়ে যাব। আবিরের ভালোবাসাময়ী বাক্যে তিথি মেনে গেল। আবির ওকে রেখে ঠিকই গেল, তবে মনটা খুব ছটফট করছে। অজানা আশঙ্কায় বারবার আবিরের হৃৎপিণ্ডকেও যেন কামড়ে ধরল। তুই ভাবলি কি করে ওই বড় লোক বাবার আদরে দুলালিকে আমাদের বাড়ির বউ করে আনবো? ওই মেয়ে এই বাড়িতে এসে করবে সংসার? পারবে শ্বশুর শাশুড়ি সেবা করতে? আমরা কখনো ওই মেয়েকে তোর বউ হিসেবে মানব না। আবির তাকিয়ে রইল তার মা বাবার দিকে। এত বোঝানো পরও এসব বলছে। এই নিয়ে কয়েক দফা কথা কাটাকাটি হয়েছে মা বাবার সাথে। আবিরও এবার বলল, আমি বিয়ে করলে তিথিকে করব, তাও তোমাদের সম্মতিতে। তোর ওই আশা কখনো পূরণ হবে না।
তাছাড়া তোর বিয়ে নিঝুমের সাথে ঠিক করে রেখেছি আমরা। আমি নিঝুমকে কখনো নিজের বোন ছাড়া অন্য নজরে দেখিনি। বিয়ে করা অসম্ভব। সম্ভব, তাও কালই তোদের বিয়ে হবে। আবি যেন আকাশ থেকে বলল, কাল বিয়ে মানে কি? ও জেদি গলায় বলল, আমি তিথিকে ভালোবাসি। নিকুচি করি তোর ভালোবাসার। বলে আবিরের মা ওকে ঘরে আটকে রেখে গেল। আবির যেন অথই জলে পড়ে গেল। এমনিতেই বুকটা পুড়ছে আবিরের তিথির জন্য। মেয়েটা ওকে ছাড়া বড্ড পাগলামি করছে। সকালে কল দিয়ে কান্নাকাটি জুড়িয়ে দিয়েছে। কোনো রকমে যদি আবিরের বিয়ের কথাটা শুনি তবে কি অবস্থা হবে সেটা ভেবে আবিরের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তিথি আর টিকতে পারল না আবিরকে ছাড়া। বাবার আদরে দুলালি আবদার করলো বাবার কাছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে না করলো না লিটন সাহেব। তিথিকে নিয়ে উনি রওনা দিল আবিরের বাড়িতে। তিথিরা যখন পৌঁছালো তখনই ছোট্ট করে বিয়ের আয়োজন চলছে আবিরের বাড়িতে। কি হচ্ছে এখানে বাবা? চলো ভিতরে গিয়ে দেখি। ভেতরে কি হচ্ছে সেটা বুঝতে পেরে তিথির পায়ের তলা থেকে মাটি কেঁপে উঠল। আবিরের পাশে কেউ বসে আছে আবিরের মামাতো বোন। ওকে তিথি দেখেছে একবার। তিথি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। লিটন সাহেব চেঁচিয়ে উঠল, এসব কি হচ্ছে আবির? তুমি আমাকে বলেছিলে নিজের মা বাবা মানবে যাতে তারা তিথিকে মেনে নেয়, সেটা না করে তুমি বিয়ে করছো। লিটন সাহেবের কথাই উপস্থিত সবাই ওনাদের দিকে তাকায়। আবির এতক্ষণে খেয়াল করলো তিথিকে। মেয়েটা দুচোখ পেয়ে অশ্রুকণা ঢল নেমেছে। আবিরের হৃদয়টা যেন কেউ থেতলে দিয়েছে। ও শুধু তিথির দিকে তাকিয়েছিল। আবিরের মা বাবা তেড়ে ফুঁড়ে এলো লিটন সাহেবের দিকে। আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন? এক্ষুনি বেরিয়ে যান। আমাদের ছেলের বিয়ে ভাঙতে বাগড়া দিতে এসেছেন মেয়েকে নিয়ে? ভালোই চলে যান, নয়তো গ্রামের লোক ডেকে এক করবো আমরা। আবিরের মা বাবা নানা কথাই অপমান করতে লাগলো লিটন সাহেব ও তিথিকে। এসবের মাঝেই তিথি হুশজ্ঞান হারিয়ে শুধু আবিরকে দেখতে লাগলো। হঠাৎ আবিরের মায়ের ধাক্কায় তিথি ওর দিক থেকে চোখ সরিয়ে নিল। নির্লজ্জ মেয়ে, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তিথি পড়ে যেতে নিলে লিটন সাহেব মেয়েকে চাপটে জড়িয়ে ধরল। চিৎকার দিয়ে উঠল আবির। তিথি! আবির ছুটে এলো তিথির কাছে। লিটন সাহেবের কাছ থেকে ওকে টেনে নিল নিজের বুকে। কারোর তোয়াক্কা করলো না। ঠিক আছো তুমি? আবির, তুমি বিয়ে করছিলে? ওরা আমাকে জোর করে বসিয়ে রেখেছিল। তিথি কবুল বলিনি, আমি বলতামও না। আবিরের কথা শুনে তিথি ঠুকরে উঠল। আমি তোমাকে ছাড়া মরে যাব আবির। আবিরের মা গজগজ করে বলল, মরে যাও তুমি। তোমার মতো নির্লজ্জ মেয়ের মরে যাওয়াই উচিত। এতে আমার ছেলেটা বেঁচে যাবে। আবির মলিন হেসে ওর মায়ের কথার উত্তর দিল, বাঁচলে বাঁচবো একসাথে, আর মরলে মরবো দুজনে একসাথে। যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমার তিথিকে লাগবে। তোমরা কি ভেবেছো তিথি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতাম? কখনো না। বিনিময়ে মরে যেতাম, তবু আমার তিথিকে অন্য কাউকে কবুল করতাম না। বিয়ে করে বাসর ঘরে নয়, উল্টো কবরে যেত আমার লাশ। না আবির, এমন কথা বলো না। তোমাকে ছাড়া আমি কি করে বাঁচতাম? তিথি খাচ্ছে আবিরকে জড়িয়ে। আবির কথায় ওর মা বাবা হতভম্ব হয়ে যায়। ওনার এতটা সিরিয়াসলি নেননি বিষয়টা। তখন লিটন সাহেব চোখে পানি নিয়ে বলল, আপনাদের কাছে আমি হাত জোর করছি, ছেলে মেয়ে দুটোকে আলাদা করবেন না। ওরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। নিজেদের স্বার্থ বাদ দিয়ে ওদের মেনে নিন। আল্লাহর দোহাই লাগে। লিটন সাহেব তাকে অনেক বুঝিয়ে তার কোম্পানির এক এমপ্লয়ির সাথে নিঝুমে বিয়ে ঠিক করে দিল। সেই সন্ধ্যায় সাদামাটা আয়োজনে বিয়ে হয়ে গেল আবির আর তিথির। বিয়ের পর তিথি রয়ে গেল আবিরদের বাড়িতে। কোটিপতি বাবার একমাত্র রাজকন্যা। 800 টাকার একটা সুতি শাড়ি পরে অপেক্ষা করতে লাগলো তার স্বামীর। আবির রুমে এসে দেখলো তিথি জানালার পাশে দাঁড়িয়ে আছে, পরনে একটা তাঁতের শাড়ি। আবির সামনে যেতেই দেখলো ঘামে ভিজে আছে তিথির ফর্সা মুখখানা। এসিতে অভ্যস্ত মেয়েটা। তোমার খুব কষ্ট হচ্ছে তিথি? না তো, আমি ঠিক আছি। আবির আলনা থেকে গামছা এনে তিথির মুখটা মুছিয়ে দিতে দিতে বলল,
হয়তো তোমার বাবার মতো এত বিলাসবহুল জীবন তোমাকে আমি দিতে পারবো না, তবে সাধ্য অনুযায়ী ভালো রাখার চেষ্টা করব। তোমার কষ্ট হবে জানি, তবে তিথি হামলে পড়ল আবিরের বুকে, ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কষ্ট হবে না আমার, তুমি এইভাবে আমাকে জড়িয়ে রেখো তোমার সাথে, অনেক অনেক ভালোবেসো, তাহলে আমার আর কষ্ট হবে না। তিতির মুখটা উপরে তুলে আবির চুমু খেলো সারা মুখে, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আজ আর ভেতরে পুরুষ নামক শয়তান আটকালো না, নিজের পুরুষ সত্তাকে প্রশ্রয় দিয়ে তিথিতে মত্ত হলো। দুজন নব দম্পতির ভালোবাসা উপচে পড়ল সুখ সুখ কলরব।